সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের তথ্য যোগাযোগ প্রযুক্তি ক্লাসে তোমাদের স্বাগতম। আমরা আগের দিন পর্যন্ত একটা প্রোগ্রাম নিয়ে আলোচনা করছিলাম যে স্টেটমেন্টগুলো আমরা কিভাবে লিখছি। প্রত্যেকটা স্টেটমেন্ট আমরা দেখছি যে স্টেটমেন্টের ভিতরে কি আছে, কোন স্টেটমেন্টটা কি করবে এবং কি দেখানোর জন্য কি লিখছি। তো আজ থেকে আমরা ওই স্টেটমেন্টগুলোর এক একটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়ে বিস্তারিত আলোচনায় ঢুকবো। তো আমরা প্রথমে বলছিলাম যে একটা জায়গা ছিল যে আমরা যে ইনপুটটা দেই, যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে, কারণ আমরা একটা নির্দিষ্ট আউটপুট পাইতে যে একটা নির্দিষ্ট ইনপুটের ভিত্তিতে। তো এই যে ইনপুট আমরা দিব, এই ইনপুটের আবার বিভিন্ন ধরন আছে এবং সেটা আমরা বলছি যে ইনপুট দেওয়ার সময় আমাদের সেটা বলে দিতে হবে যে আমাদের ইনপুটটা কী ধরনের এবং তার ফরম্যাট স্পেসিফিকেশন যেটা সেটা আমাদের বলে দিতে হবে, নাহলে কিন্তু কম্পাইলার ওটা ধরতে পারবে না। তো এখন আমাদের জানতে হবে যে কত ধরনের ইনপুট আছে, অর্থাৎ যে ডাটা আমরা ইনপুট দেই তো অবশ্যই একটা ডাটা ইনপুট দেই, সেই ডাটা কত ধরনের আছে সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে, সেই ডাটা নিয়ে আমরা আজকে একটু দেখব প্রথমে। তা এইটাকে আমরা বলবো ডেটা টাইপ। ডেটা টাইপ নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রধানত 4 ধরনের ডাটা নিয়ে সি প্রোগ্রামিং এ কাজ করা হয়। তো এই 4 ধরনের যে ডাটা টাইপ আছে আমরা একটু দেখি। প্রথমে আছে ক্যারেক্টার, এরপর আছে ইন্টিজার, এরপরে আছে ফ্লোটিং, পয়েন্ট, আর একটা আছে ডাবল। এখন এই যে এই চারটাই হচ্ছে সি প্রোগ্রামিং এর বিল্ট ইন বা বেসিক ডাটা টাইপ। তো এই চারটাই প্রধানত ব্যবহৃত হয়। এর ভিতরে আবার কিছু ক্লাসিফিকেশন আছে, তো সেই অত কিছু আমরা দেখবো না, কারণ আমাদের সিলেবাসে অত কিছু ইনক্লুডেড নাই। তো আমরা প্রথমে একটু দেখে নেব যে প্রত্যেকটা যে ডাটা টাইপ আছে এই ডাটা টাইপগুলো সম্পর্কে আমরা একটু দেখব। প্রথমে আমাদের আছে ক্যারেক্টার। ক্যারেক্টার বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে কোনো চিহ্ন, যেমন ক্যারেক্টার এটা বলতে আমরা বুঝি যেমন এ, তারপরে বি, হ্যাঁ, এই ধরনের যে লেটার আছে এগুলাকে আমরা বলবো হচ্ছে ক্যারেক্টার। অর্থাৎ বিভিন্ন বর্ণ বা বর্ণমালা বা একটা ওয়ার্ড যদি আমরা লিখি, এই ধরনের যে ভেরিয়েবলগুলো আছে সেটা হচ্ছে ক্যারেক্টার। এবং এই ক্যারেক্টার লেখার জন্য আমাদের মেমোরিতে 1 বাইট পরিমাণ জায়গা রাখে। আমি আগেই বলছি যে আমরা বিভিন্ন ভেরিয়েবলের মধ্যে বিভিন্ন ইনপুটগুলো রাখি। তো এই বিভিন্ন ভেরিয়েবলের জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন পরিমাণের মেমোরি অ্যাড্রেসের প্রয়োজন হয়, বিভিন্ন পরিমাণের মেমোরি লোকেশনের প্রয়োজন হয়। তো এই যে ক্যারেক্টার যে ডাটা টাইপটা আছে এর জন্য আমাদের মেমোরিতে 1 বাইট জায়গা লাগে। তোমরা জন্য 1 বাইট মানে হচ্ছে 8 বিট, 8টা বিটে হচ্ছে একটা বাইট। তো আমরা যদি একটা ক্যারেক্টার আমরা আমাদের র্যামের মেমোরি লোকেশনে রাখতে চাই একটা নির্দিষ্ট ভেরিয়েবলের ভিতরে, তাহলে আমাদের সেই র্যামের মধ্যে সেটা 1 বাইট জায়গা নেবে। 1 বাইট মানে হচ্ছে 8 বিট। এখন যেহেতু আমাদের এটা 8 বিট, সেক্ষেত্রে আমরা এর যে ক্যারেক্টার যে আমরা কতগুলো ইনপুট দিতে পারবো তার রেঞ্জ হচ্ছে 2 টু দি পাওয়ার 8, অর্থাৎ টোটাল যে আমরা যতগুলো পারবো তার ব্যবধান হচ্ছে, রেঞ্জের ব্যবধান হচ্ছে 256। অর্থাৎ এটা 0 থেকে 255টা ক্যারেক্টার এটা দিয়ে ডিফাইন করা যাবে। 0 থেকে 255টা, অর্থাৎ টোটাল 256টা ক্যারেক্টার আমরা এই ক্যারেক্টার ভেরিয়েবলের মাধ্যমে, ক্যারেক্টার ডাটার মাধ্যমে আমরা সি প্রোগ্রামিং ইনপুট দিতে পারবো। তো এই ক্যারেক্টার আবার 2 ধরনের আছে, সাইন্ড ক্যারেক্টার, আনসাইন্ড ক্যারেক্টার। একটা সাইন্ড ক্যারেক্টার আরেকটা আছে আনসাইন্ড ক্যারেক্টার।
এই সাইন ক্যারেক্টারের মধ্যে আমরা নেগেটিভ, পজিটিভ, জিরো সব ধরনের ভ্যালু আমরা ইনক্লুড করতে পারবো ক্যারেক্টারের। আর যেটা আনসাইন্ড আছে এটাতে শুধুমাত্র পজিটিভ যে ক্যারেক্টারগুলো আছে সেই পজিটিভ ক্যারেক্টার আমরা ইনপুট দিতে পারবো। তো যদিও আমাদের এইটুকু সিলেবাসের মধ্যে আলোচনা ওভাবে বিস্তারিত নাই, তারপর আমি বললাম আর কি। এরও আবার রেঞ্জ আছে, এই রেঞ্জগুলা এক একটার জন্য এক এক রকম। একটাতে থাকবে 0 থেকে 1 to 7, আর একটাতে থাকবে -1 to 7, 0 থেকে 1 to 7। এরপরে আমাদের আছে ইন্টিজার। ইন্টিজার মানে তোমরা জানো, ইন্টিজার মানে হচ্ছে যেটাকে বলে পূর্ণ সংখ্যা যেগুলা। তো ইন্টিজার টাইপ ভেরিয়েবল কি, যেমন এই 1, 2, 3, -1, -2, -3, এগুলো হচ্ছে ইন্টিজার টাইপ ভেরিয়েবল, অর্থাৎ ভগ্নাংশ না, পূর্ণ সংখ্যা যেগুলা, এগুলো হচ্ছে ইন্টিজার টাইপ ভেরিয়েবল। ঠিক আছে, তো এর মধ্যেও সাইন্ড আছে, আনসাইন্ড আছে। আমি এখানে বলছি যে +1, +2, +3 এগুলো হচ্ছে আনসাইন্ড। আবার যদি আমি এভাবে বলতাম যে -1, -2, -3 বা +1, +2, +3 এগুলো হচ্ছে সাইন্ড। এখন যেটা সাইন্ড ইন্টিজার, সেই ভেরিয়েবলের মধ্যে, সেই ডাটার মধ্যে কিন্তু আমরা পজিটিভ, নেগেটিভ, জিরো সব দিতে পারবো। বাট যেটা আনসাইন্ড ওইটাতে কিন্তু আমরা শুধু পজিটিভটাই দিতে পারবো, আর কিছু দেওয়া যাবে না। এরপর আছে ফ্লোটিং পয়েন্ট। এগুলো হচ্ছে ভগ্নাংশ। আচ্ছা, আরেকটু বলে নি, ইন্টিজার টাইপ ভেরিয়েবল কিন্তু ইন্টিজার ভেরিয়েবলটা মেমোরিতে জায়গা নেয় হচ্ছে 2 বাইট। ঠিক আছে, 2 বাইট জায়গা নেয়, অর্থাৎ 16 বিট। তার মানে ইন্টিজার ভেরিয়েবলের রেঞ্জ হবে 2^16। ঠিক আছে, মাইনাস একটা ভ্যালু থেকে 0 হয়ে প্লাস ওই ভ্যালুটা পর্যন্ত টোটাল হচ্ছে 2^16 তে যতগুলো হয় ততগুলো হচ্ছে এই ইন্টিজার ডাটা টাইপের রেঞ্জ। এবার আমরা আছি ফ্লোটিং পয়েন্ট। ফ্লোটিং পয়েন্ট হচ্ছে সেই যেগুলা দশমিক আছে বা ভগ্নাংশ হয়। যেমন আমরা যদি বলি 11/3, তাহলে আমাদের আউটপুটে আসবে কি 3 পয়েন্ট, এরপরে আসতে থাকবে। ঠিক আছে, তো এই ধরনের যেগুলো আছে মানে দশমিকের পর দশমিক ভগ্নাংশ যেগুলা, সেই ডাটাগুলা ইনপুট এবং আউটপুটের জন্য কিন্তু আমাদের হচ্ছে ফ্লোটিং পয়েন্ট ডাটা সেগুলা। ঠিক আছে, যেগুলোতে দশমিক ভগ্নাংশ সেগুলো হচ্ছে আমাদের ফ্লোটিং পয়েন্ট ডাটা। তো এই ফ্লোটিং টাইপ যদি আমাদের চিন্তা করি, তাহলে আমাদের র্যামে এটা 4 বাইট জায়গা নেবে। অর্থাৎ 32 বিট। আর এর রেঞ্জ হবে 2^32 তে যেগুলো আসে ওই রেঞ্জের মধ্যে যাওয়ার পরে সবকিছু এই ডাটা টাইপের ভিতরে আমরা ইনপুট দিতে পারবো। ঠিক আছে, এরপরে যেটা আমাদের আরেকটা ডাটা টাইপ আছে ডাবল। ফ্লোটিং পয়েন্ট ভেরিয়েবলে আমরা দশমিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করছিলাম, যেমন সেখানে 2 এর পরে একটা দশমিক সংখ্যা, দশমিকের পরে 2 ঘর, 3 ঘর, 4 ঘর বা 5 ঘর পর্যন্ত আমরা যাইতে পারি। এখন আমাদের আরো কিছু দশমিক ভগ্নাংশ আছে যেগুলো আরো অনেক বড়। যেমন আমরা যদি পাইয়ের মানের কথা চিন্তা করি, যে সেটা দশমিকের পর চলতেই থাকবে, কোনো পৌনপুনিক নাই, কিন্তু তারপর চলতেই থাকবে। ঠিক আছে, তো এই ধরনের যে বড় দশমিক সংখ্যা, অথবা আমাদের যে কিছু সায়েন্টিফিক কিছু ভ্যালু থাকে, যেমন 3.8 × 10^12, এই ধরনের ডাটা যদি আমরা, এই ধরনের ডাটা নিয়ে যদি আমরা কাজ করতে চাই, তাহলে সেই ডাটাগুলোকে বলা হচ্ছে ডাবল। ঠিক আছে, বড় দশমিক ভগ্নাংশ অথবা বৈজ্ঞানিক যে মানে ইয়াটা আছে, যে মডেলটা আছে সংখ্যা লেখার, যে বৈজ্ঞানিক যে সায়েন্টিফিক নাম্বার যেগুলা, সেই নাম্বার লেখার জন্য আমাদের এই ডাবল টাইপ যে ডাটা, এই ডাটা আমরা ডিফাইন করে দেব।
ঠিক আছে। এরপরে আমাদের কিছু ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার কনস্ট্যান্ট আছে। ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার কনস্ট্যান্ট, যেমন আমরা ওইখানে লিখছিলাম ব্যাকস্ল্যাশ এন, একটা লাইনের আউটপুটের যে লাইনটা, যে কি জানি লিখছিলাম আমরা, দ্য সামেশন অফ দ্য 3 নাম্বার ইজ, এর আগে একটা আমরা ব্যাকস্ল্যাশ এন দিছিলাম। অর্থাৎ যে আমরা যদি ব্যাকস্ল্যাশ এনটা না দিতাম তাহলে দেখা যেত যে আউটপুটের যে উইন্ডোটা আসতো সেটাতে একটা লাইন শেষ হলো, এরপর থেকে আরেকটা লাইন আসলো, এটার পর থেকে আরেকটা লাইন আসলো। কিন্তু আমরা যদি কোনো আউটপুটের আগে এই ব্যাকস্ল্যাশ এনটা ইউজ করি, তার মানে হচ্ছে প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা আলাদা আলাদা লাইন একটার পর থেকে, মানে একটা নিচ থেকে আরেকটা শুরু হবে। অর্থাৎ এটা দিয়ে বোঝাচ্ছে যে প্রিন্ট নিউ লাইন। ঠিক আছে, এই যে ব্যাকস্ল্যাশ যে ক্যারেক্টারটা, এই যে ক্যারেক্টারটা, এটা বোঝাবে আমাদের হচ্ছে প্রিন্ট এ নিউ লাইন। অর্থাৎ প্রত্যেকটা লাইন একটা নিচে আরেকটা আসবে, একটা সামনে দিয়ে আরেকটা আসবে না। জায়গা থাকলেও, সামনে যদি জায়গা থাকেও, তারপরও সেটা কিন্তু নিচ থেকে প্রিন্ট করা শুরু হবে। এই ধরনের আমাদের কিছু আরো ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার কনস্ট্যান্ট আছে, আমরা একটু দেখি সেগুলো। যেমন আমাদের আছে ব্যাকস্ল্যাশ এ, এটা হচ্ছে একটা অডিবল অ্যালার্ট দিবে। ঠিক আছে, অর্থাৎ সতর্ক সংকেত দিবে। বিভিন্ন ধরনের আমরা প্রোগ্রাম দিয়ে যদি কোনো সতর্কতা শুনতে চাই, যেমন আমরা একটা নির্দিষ্ট একটা নির্দিষ্ট টেম্পারেচার থাকবে, তার থেকে টেম্পারেচার যদি বেড়ে যায় বা কমে যায় তাহলে আমাদের ওই টেম্পারেচারটা ঠিক করে দিতে হবে। এই ধরনের কোনো কিছু হইলে, এর বাইরে চলে গেলে টেম্পারেচারটা আমাদের একটা সংকেত দিতে হবে। তো সেই ধরনের প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা এই ধরনের কিন্তু অডিবল অ্যালার্ট ইউজ করতে পারি। এরপর আছে ব্যাকস্ল্যাশ বি। ব্যাকস্ল্যাশ বি মানে হচ্ছে ব্যাক স্পেস। অর্থাৎ আমাদের যদি কোনো কারণে এন্টার হয়ে লাইনটা সামনে চলে যায় একটু, যেটা আমরা ওয়ার্ডে যদি লিখতে যাই ব্যাক স্পেস দিয়ে একটা স্পেস পিছনে যায় আর কি, কাটে যায়, তো সেই ব্যাক স্পেসের কাজটা করে হচ্ছে এই ব্যাকস্ল্যাশ বি। এই ব্যাকস্ল্যাশ বি হচ্ছে আউটপুটটা এক ধাপ বামে সরে যাবে, এক ধাপ বামে সরে যাবে। যদি আমরা নর্মাল কিছু না দেই, ব্যাকস্ল্যাশ বি না দেই, তাহলে যদি লাইনটা এখান থেকে শুরু হয়, তাহলে ব্যাকস্ল্যাশ বি যদি দেই সেক্ষেত্রে লাইনটা একটা স্পেস পিছন থেকে শুরু হবে। এরপরে আছে ব্যাকস্ল্যাশ এফ, এটা হচ্ছে ফর্ম ফিট। ফর্ম ফিট মানে হচ্ছে আউটপুট সবসময় নিচের লাইনে প্রদর্শন করবে। যেমন আমরা যেমন লিখছিলাম যে এভারেজ অফ দ্য 3 নাম্বার ইজ, ওটার সামনেই কিন্তু আউটপুটটা চলে আসছিল, ওই লাইনটার সামনেই আউটপুটটা চলে আসছিল। কিন্তু যদি আমরা এই ব্যাকস্ল্যাশ এফ দেই তাহলে ওই লাইনটা লিখলো, ওই লাইনটার নিচে আমাদের আউটপুটটা দেখাবে। ঠিক আছে, এরপর আছে ব্যাকস্ল্যাশ এন। এটা আমি আগেই বলছি যে এটা নিউ লাইন, প্রিন্ট এ নিউ লাইন। যে সামনে যতই জায়গা থাকুক না কেন, প্রত্যেকটা নতুন কথা, প্রত্যেকটা নতুন আউটপুট নিচ থেকে প্রিন্ট হতে হতে আসবে। ঠিক আছে, এরপর আছে ব্যাকস্ল্যাশ আর, এটা হচ্ছে ক্যারি এজ রিটার্ন। অর্থাৎ আমরা যদি দুইটা লাইন প্রিন্ট করি তাহলে একটা আউটপুট আরেকটা লাইনের শুরুতে দেখাইয়া সেই আউটপুটের পাশ থেকে আরেকটা লাইন শুরু করবে। ঠিক আছে, যেমন আমি ধরলাম দ্য সাম অফ 3 নাম্বার ইজ এত, তারপরে দ্য এভারেজ অফ, এই জায়গা থেকেই শুরু হবে, দ্য এভারেজ অফ 3 নাম্বারস, এইভাবে শুরু হবে যদি আমরা এই ক্যারি এজ রিটার্ন এই ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার কনস্ট্যান্টটা লিখি, অর্থাৎ ব্যাকস্ল্যাশ আর লিখি। এরপর আছে ব্যাকস্ল্যাশ টি, এটা হচ্ছে হরাইজন্টাল ট্যাব। অর্থাৎ ট্যাব দিলে
আমরা যখন ওয়ার্ডে কাজ করি তখন একটা ট্যাব দিলে যতটুকু স্পেস হয় ওই পেজটাতে এই ব্যাকস্ল্যাশ টি দিলেও ঠিক ততটুকু স্পেস দিয়ে আরেকটা নতুন আউটপুট প্রিন্ট করবে, ঠিক আছে? এরপর আমরা একটু ডাটা টাইপ আর তার ফরম্যাট স্পেসিফায়ার নিয়ে আলোচনা করি। আমরা বলছিলাম যে আমাদের 4 ধরনের ডাটা আছে। এখন আরও একটা কথা আছে সেই ক্ষেত্রে যে সি প্রোগ্রামিং যখন আমরা ডাটা নিয়ে কাজ করব, আমরা যে ডাটা ইনপুট দেবো সেই ডাটাটা কি ধরনের ডাটা সেটা কিন্তু কম্পাইলারকে আগে থেকেই জানান দিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু কম্পাইলার বুঝতে পারবে না যে আসলে কি ডাটা নিয়ে আমি কাজ করতেছি এবং কীভাবে কাজটা করতে হবে। তো এই জন্য আমাদের কী করতে হবে, আমাদের আগে থেকে ডিফাইন করে দিতে হবে যেটা ক্যারেক্টার নাকি এটা ইন্টিজার নাকি এটা ফ্লোটিং নাকি এটা ডাবল। তো সেটার জন্য তো আমরা 4 ধরনের ডেটা টাইপের যে কিভাবে আমরা ডিফাইন করব, যদি আমাদের ক্যারেক্টার হয় তাহলে আমরা তার জন্য ডেফিনেশন লিখবো ক্যারেক্টারের জন্য CHAR, যেমন আমরা ইন্টিজারের জন্য লিখবো INT, এবার ফ্লোটিং পয়েন্টের জন্য লিখবো FLOT, এরপরে ডাবলের জন্য লিখবো ডাবল, ঠিক আছে? আমাদের কি ধরনের ইনপুট, আমাদের ইনপুট ABCD টাইপ কোনো বর্ণ বা অক্ষর কিনা, তারপর আমাদের ইন্টিজার টাইপ মানে পূর্ণ সংখ্যা কিনা আমাদের ইনপুট, অথবা আমাদের ইনপুট দশমিক ভগ্নাংশ কিনা, অথবা আমাদের ইনপুট বড় দশমিক সংখ্যা বা কোনো সায়েন্টিফিক নাম্বার কিনা, সেটা দেওয়ার জন্য আমাদের যে টাইপের ইনপুট ডেটা হবে সেই টাইপের ডেটা টাইপের নামটা আগে এইভাবে লিখে দিতে হবে, যে ডাটা টাইপটা আগে আমার স্পেসিফাই করে দিতে হবে, ঠিক আছে? এরপরে আমরা যখন ইনপুট বা আউটপুট নিব, মানে আমরা যখন স্ক্যানএফ বা প্রিন্টএফ করব, তখন আমাদের কি করতে হবে যে এই যে ইনপুট ডাটা টাইপের ধরন অনুযায়ী, মানে ইনপুট ডাটার ধরন অনুযায়ী আমাদের এই ফরম্যাটটা স্পেসিফাই করে দিতে হবে। যেমন আমাদের ক্যারেক্টারের জন্য আমাদের আউটপুটে আমরা যেমন লিখছিলাম স্ক্যানএফ ইনভার্টেড কমার মধ্যে %d অর্থাৎ ডেসিমাল ইন্টিজার, এই জন্য আমাদের ক্যারেক্টারের ক্ষেত্রে কি আসবে %c। ইন্টিজারের জন্য তো আমরা দেখছি যে আমাদের ছিল %d, ঠিক আছে? ইন্টিজারের জন্য ছিল আমাদের %d। এরপরে আমাদের ফ্লোটের জন্য কি আসবে %f। এখন আমরা আরেকটা জিনিস দেখছিলাম যে আমরা বলে দিয়েছিলাম %.2f লিখছিলাম, তো আমরা যদি এর আগে %.2f লিখি তার মানে হচ্ছে দশমিকের পর 2 ঘর দেখাবে, বা %3f যদি লিখি তাহলে দশমিকের পর 3 ঘর দেখাবে, এরকম আর কি। বা এটাও লিখে দিতে পারো, কোনো সমস্যা নাই, তাহলে ওর মতো যতগুলো কম্পাইলারের ধরন অনুযায়ী যতগুলো দেখানোর ততগুলো দেখাই দিবে। এরপর আছে ডাবল, ডাবলের জন্য লিখতে হবে %LD, সরি LF, %LF, এটা হচ্ছে কিন্তু L, যেহেতু আমাদের ফরম্যাট স্পেসিফায়ার, তারপরে ডাটা টাইপ, এরপরে বিভিন্ন তোমার হচ্ছে কি বলে ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা ভেরিয়েবল কি বলে যে এটার নাম হচ্ছে এক্সপ্রেশন, বা আমাদের বিভিন্ন ধরনের যে অপারেশন ফাংশনগুলো আছে, যে আমাদের কিওয়ার্ড আছে যেগুলো, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা বড় হাতের অক্ষর লিখতে পারবো না, যেগুলো আমাদের কিওয়ার্ড, তারপর যেগুলো আমাদের ডাটা টাইপ, ঠিক আছে? এগুলোর ক্ষেত্রে আমরা বড় হাত লিখতে পারবো না, এই জন্য আমাদের সব ছোট হাতে লিখতে হবে। তো এই যে LF %LF, এটা হচ্ছে এই L অক্ষরের ছোট হাতেরটা আর কি, লোয়ার কেস। তো এই যে বিভিন্ন ধরনের ডাটার জন্য আমাদের বিভিন্ন ধরনের ফরম্যাট স্পেসিফায়ার, এবং আমাদের এই ফরম্যাট স্পেসিফায়ারটা লাগবে কোন সময়, ইনপুট অথবা আউটপুটটা যে আমরা কিবোর্ড থেকে নিব সেই ইনস্ট্রাকশনটা যখন আমরা কম্পাইলারকে দিব, সেই ইনস্ট্রাকশনটা লিখতে আমাদের কিন্তু এই ফরম্যাট স্পেসিফায়ারটা ব্যবহার করতে হবে। এবং ডাটাটা আমরা যে ভেরিয়েবলটা ডিফাইন করব, সেই ভেরিয়েবলের মধ্যে আমরা কোন ধরনের ডাটা রাখতেছি সেটা আগে ভেরিয়েবলের নামের সামনে লিখে দিতে হবে। যে ওইটা যদি আমরা লিখি যেমন ক্যারেক্টার A, তার মানে কি এ যে ভেরিয়েবলটা আছে, এই ভেরিয়েবলের জন্য মেমোরি লোকেশনে যে জায়গাটা অ্যালোকেট করা হয়েছে সেই জায়গায় একটা লেটার থাকবে, অর্থাৎ একটা বর্ণ বা একটা অক্ষর থাকবে। এবার যদি আমরা বলি ইন্টিজার A বা ইন্টিজার X বা ইন্টিজার Y যাই লিখি, তো ইন্টিজার যদি আমরা লিখে দিই সেই ভেরিয়েবলের আগে, তাহলে সে বুঝতে পারবে যে এখানে একটা পূর্ণ সংখ্যা থাকবে, অর্থাৎ মেমোরি অ্যালোকেশনে ওই ভেরিয়েবলের মধ্যে একটা পূর্ণ সংখ্যা থাকবে। যদি ফ্লোট লিখে দিই তার মানে দশমিক ভগ্নাংশ থাকবে, ডাবল লিখে দিলে ডাবলের ক্ষেত্রে যেটা সেটা থাকবে, এরকম আর।
এখন আমরা ভেরিয়েবল সম্পর্কে বলছি যে আমরা যে ডাটাটা ইনপুট দিব এবং আমরা যে আউটপুটটা নেব, সেই ডাটাটা প্রসেস করার পরে যে আউটপুটটা আমরা নেব, সেই আউটপুট এবং ইনপুট ডাটাগুলা যে মানে যে মেমোরি লোকেশনে যে নামে থাকবে বা যে স্টোরেজের ভিতরে থাকবে, যে ঠিকানায় থাকবে, সেই ঠিকানাটাকে আমরা যে একটা কিছু দিয়ে, একটা আইডেন্টিটি দিয়ে আমরা ডিফাইন করে দেই, সেই আইডেন্টিটিটা হচ্ছে ভেরিয়েবল। যেমন আমরা বলছিলাম যে ইন্ট এ বি সি, অর্থাৎ এই তিনটা ভেরিয়েবলের মধ্যে আমরা তিনটা ইন্টিজার ভ্যালু অর্থাৎ তিনটা পূর্ণ সংখ্যা আমরা এই তিনটা ভেরিয়েবলের মধ্যে রাখবো। ঠিক আছে, তো এই যে তিনটা এ বি সি নিলাম, এটা হচ্ছে যে মেমোরি লোকেশনে রাখবে সেই মেমোরি লোকেশনে নাম দেওয়া দিলাম আমরা এ বি সি। অর্থাৎ এখানে ভেরিয়েবল কি, ভেরিয়েবল হচ্ছে এই এ বি সি। ঠিক আছে, এখন এই ভেরিয়েবলের নাম তুমি যে কোনো কিছু ডিক্লেয়ার করতে পারো, তবে এখানে কিছু বিষয় আছে। যেমন ভেরিয়েবলের নামে আমরা এরকম লিখতে পারবো যে sk আন্ডারস্কোর zy এরকম লিখতে পারবো। ঠিক আছে, আবার sk ss1 হ্যাঁ zy2 এভাবে লিখতে পারবো। কিন্তু এইখানে নামের প্রথম অক্ষর, যেমন আমি একটা নাম্বার ইনপুট নিব, সেই জন্য আমি ভেরিয়েবল হিসেবে কিন্তু লিখতে পারি নাম্বার 1 বা নাম্বার 2 অথবা শুধু নাম্বার অথবা নাম্বার _1 নাম্বার _2। কিন্তু কখনোই কোনোভাবেই কোনো সংখ্যা দিয়ে কোনো ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করা যাবে না। ঠিক আছে, তাহলে কিন্তু কম্পাইলার এরর ধরবে। ওকে, এটা মাথায় রাখতে হবে। আরো কিছু বিষয় আছে, পরে আমরা দেখবো যে কিওয়ার্ড আছে আমাদের সি প্রোগ্রামিং অনেকগুলো, সেই কিওয়ার্ডের নামে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করা যাবে না। ঠিক আছে, সেগুলো আমরা পরে দেখব। এখন এই যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটা হচ্ছে আমরা যে ডাটা ইনপুট দিব বা যেটা ইনপুট ডাটা প্রসেসিং এর পর আউটপুট ডাটাটা যেখান থেকে দেখব, সেই যে স্টোর করার যে মেমোরি লোকেশন, সেই মেমোরি লোকেশনটা হচ্ছে ভেরিয়েবলের নাম দিয়ে অ্যাসাইন করা হয়। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা সামনে আগাবো, আবার অপারেটর থেকে শুরু করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।